হ্যালো নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? রাকিস ম্যাথ একাডেমির পক্ষ থেকে আজকের টিউটোরিয়ালে সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকের আলোচ্য বিষয় প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা। আমরা ইনশাআল্লাহ এই অধ্যায়ের আজকের ক্লাসটা করলে এমসিকিউ এ তোমার কোনো ধরনের সমস্যা আর থাকবে না। তাহলে চলো শুরু করি। প্রথমেই আমরা বেসিক যে কনসেপ্টগুলো দরকার সেগুলোর দিকে যাব। আমরা স্বাভাবিক সংখ্যার সেট কি জানি বলো তো? এটাকে এন দ্বারা প্রকাশ করা হয়, ন্যাচারাল নাম্বারের এন। তাহলে স্বাভাবিক সংখ্যা আমরা কাকে বলি? সকল ধনাত্মক অখণ্ড সংখ্যাকে আমরা স্বাভাবিক সংখ্যা বলি। আর ধনাত্মক সংখ্যা কোথায় অবস্থান করে? শূন্যের ডান পাশে, তাই না? তাহলে শূন্যের ডান পাশে ভগ্নাংশ ব্যতীত যত সংখ্যা আছে তারা সবাই কি স্বাভাবিক সংখ্যা, যত বাস্তব সংখ্যা আছে। তাহলে আমরা স্বাভাবিক সংখ্যা ধরবো 1 2 3 4 5 6 7 8, এরকম যত অখণ্ড সংখ্যা আছে তারা সবাই হবে কি স্বাভাবিক সংখ্যা। পূর্ণ সংখ্যা আমরা কাকে বলেছিলাম? পূর্ণ সংখ্যা শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে আমরা পূর্ণ সংখ্যা বলি। অর্থাৎ এখানে শূন্য আছে, ধনাত্মক সকল অখণ্ড সংখ্যা এবং ঋণাত্মক সকল অখণ্ড সংখ্যা আছে। তাহলে খণ্ড সংখ্যা কাকে বলি আমরা? খণ্ড মানেই হচ্ছে কি ভগ্নাংশ। অর্থাৎ ভগ্নাংশ ব্যতীত যত বাস্তব সংখ্যা আছে তারা সবাই কি হবে? সবাই হবে পূর্ণ সংখ্যা। ওকে, তাহলে ভগ্নাংশ এবং দশমিক ব্যতীত যত বাস্তব সংখ্যা তারা সবাই হবে কি পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা মাইনাস অসীম থেকে কি প্লাস অসীম পর্যন্ত সকল অখণ্ড সংখ্যা, মনে থাকবে। তারপরে যদি আমরা যাই, যে সংখ্যাকে ওই সংখ্যা এবং এক দ্বারা বিভাজ্য তাকে আমরা মৌলিক সংখ্যা বলি। তাহলে মৌলিক সংখ্যা যদি তোমার মতো করে তুমি বুঝতে চাও, মৌলিক সংখ্যা আমরা কাকে বলবো? যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তাকে আমরা মৌলিক সংখ্যা বলবো। ওকে, অর্থাৎ যাদের দুইটা গুণনীয়ক, সহজ ভাষায় যাদের দুইটা গুণনীয়ক থাকবে, একটা এক আর একটা ওই সংখ্যা নিজে, তাকে আমরা মৌলিক সংখ্যা বলবো। তাহলে সর্বনিম্ন বা সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কত হবে? 2। কারণ দেখো, 2কে 1 এবং 2 ছাড়া অন্য কোন সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না। তাহলে যাদেরকে 1 এবং 2 ওই সংখ্যা ছাড়া অন্য কোন সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না, অর্থাৎ যাদের দুইটা গুণনীয়ক, তাকে আমরা মৌলিক সংখ্যা বলবো। তাহলে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2 এবং একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2। 2 ছাড়া আর কোনো জোড় মৌলিক সংখ্যা নেই। আমি যদি তোমাকে বলি 1 কেন মৌলিক সংখ্যা নয়, তাহলে তুমি কি উত্তর দিতে পারবা? যে 1 ছাড়া কি আর কোনো গুণনীয়ক আছে? 1কে শুধুমাত্র কি 1 দ্বারা ভাগ করা যায়। যদি একটা গুণনীয়ক, দুইটা গুণনীয়ক থাকতো তাহলে তাকে আমরা কি মৌলিক সংখ্যা বলতে পারতাম। আর যাদের 2 এর অধিক গুণনীয়ক থাকে তাদেরকে আমরা কি বলি? যৌগিক সংখ্যা। কিন্তু 1 ছাড়া আর কোনো গুণনীয়ক নেই, সেজন্য 1কে মৌলিকও বলা হয় না, যৌগিকও বলা হয় না। 1 হচ্ছে আদি সংখ্যা এবং একে গণনার একক বলা হয়। কি বলা হয়? গণনার একক, মনে থাকবে। আমি যদি যাই, ভগ্নাংশ কাকে বলবো? সকল ভগ্নাংশ a বাই b আকারের হতে হবে, যেখানে a এবং b পরস্পর কি সহমৌলিক সংখ্যা, এবং b এর মানটা কি শূন্য হওয়া যাবে না, একও হওয়া যাবে না। কি বুঝলাম কথাটা থেকে? যে যাদেরকে আমরা দুটি সংখ্যার পূর্ণ সংখ্যার ভাগফল রূপে প্রকাশ করতে পারবো তারাই হবে কি ভগ্নাংশ। ঠিক আছে? যেখানে হরটা কি শূন্য হওয়া যাবে না, একও হওয়া যাবে না। শূন্য এবং এক ব্যতীত যে কোনো পূর্ণ সংখ্যা হলেই সেটাকে আমরা ভগ্নাংশ বলতে পারবো। তাহলে উদাহরণ হিসেবে কি নেওয়া যায়? তাহলে দেখো, আমরা যদি ভগ্নাংশের মধ্যে যাই, ভগ্নাংশ প্রধানত কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে প্রকৃত, আরেকটা কি অপ্রকৃত ভগ্নাংশ, তাই না? তাহলে প্রকৃত ভগ্নাংশ আমরা কাকে বলবো? যে ভগ্নাংশের লব ছোট হর বড় তাকে আমরা বলবো প্রকৃত ভগ্নাংশ। অর্থাৎ 1 থেকে ছোট মান বিশিষ্ট যে কোনো ভগ্নাংশকে তুমি বলবা প্রকৃত ভগ্নাংশ। ওকে, আর যে ভগ্নাংশের লব বড় হর ছোট তাকে আমরা কি বলে থাকি? অপ্রকৃত ভগ্নাংশ। অর্থাৎ যে সকল ভগ্নাংশের মান 1 থেকে বড় হয় তাদেরকে আমরা কি বলি? অপ্রকৃত ভগ্নাংশ বলে থাকি। তাহলে দেখো 3/7, দেখো এটা কি প্রকৃত না অপ্রকৃত? লব ছোট হর বড়, তার মানে কি প্রকৃত ভগ্নাংশ। 5/11, লব ছোট হর বড়, তার মানে কি এটা প্রকৃত ভগ্নাংশ। আবার 3/2, এটা কি হবে?
লব বড় হর ছোট, তার মানে অপ্রকৃত ভগ্নাংশ। আমি যদি যাই 13/3, এটা কি ভগ্নাংশ হবে? অপ্রকৃত ভগ্নাংশ, কারণ লব বড় হর ছোট। তারপরে যদি যাও, যে সকল সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি, যেখানে পি কিউ হচ্ছে পূর্ণ সংখ্যা এবং কিউ এর ভ্যালুটা কি শূন্য হবে না, তাদেরকে আমরা বলে থাকি মূলদ সংখ্যা। অর্থাৎ যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকার মানে কি দুটি সংখ্যার ভাগফল রূপে প্রকাশ করা যাবে, যেখানে হরটা কি করা যাবে না, শূন্য হওয়া যাবে না, তাদেরকে আমরা বলে থাকি মূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যার জগৎটা অনেক বিশাল। মূলদ সংখ্যা কিভাবে বুঝবা? ম্যাক্সিমাম সংখ্যাগুলোই হবে মূলদ সংখ্যা, ঠিক আছে? সকল পূর্ণ সংখ্যা, সকল স্বাভাবিক সংখ্যা, সকল ভগ্নাংশ, একমাত্র অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ ব্যতীত যত ভগ্নাংশ আছে তারা সবাই কি হবে? সবাই হবে মূলদ সংখ্যা। কথা ক্লিয়ার? তাহলে আমরা যদি উদাহরণ হিসেবে যাই 1.6666, দেখো একই অঙ্ক বারবার আসছে, এটা মানেও যা 1.6 পৌনঃপুনিক মানেও কি একটা আবৃত্ত দশমিক ভগ্নাংশ, আর আবৃত্ত দশমিক ভগ্নাংশ মানে কি হবে? সেটা মূলদ সংখ্যা হয়ে যাবে। আমি যদি যাই 3/2, এটা কি হবে? একটা মূলদ সংখ্যা। আবার 5, এটা কি একটা মূলদ সংখ্যা, কারণ কি 5 এর নিচে 1 দিলে তো দুটি সংখ্যার ভাগফল রূপে প্রকাশ করা যায়। কথা বুঝছো? ভগ্নাংশ আর মূলদের মধ্যে পার্থক্য কি? ভগ্নাংশের ক্ষেত্রে হরটা শূন্য হওয়া যাবে না, 1ও হওয়া যাবে না, কিন্তু মূলদের ক্ষেত্রে শুধুমাত্র শূন্য হওয়া যাবে না, কারণ শূন্য দ্বারা যে কোনো পূর্ণ সংখ্যাকে যদি তুমি ভাগ করো সেটা আনডিফাইন্ড হয়ে যাবে, অসংজ্ঞায়িত হয়ে যাবে। এজন্য শূন্য ব্যতীত যে কোনো সংখ্যাই তোমার হরে আসতে পারবে। তারপরে যদি যাও, যে সকল সংখ্যা মূলদ নয় তাই হচ্ছে কি অমূলদ সংখ্যা। অর্থাৎ যে সকল সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার ভাগফল রূপে প্রকাশ করা যাবে না তারাই কি অমূলদ সংখ্যা। তাহলে অমূলদ সংখ্যা কারা হবে? অমূলদ সংখ্যা হবে একটা অসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ, অর্থাৎ যার দশমিকের পরে অসীম সংখ্যক ঘর থাকবে কিন্তু একই অঙ্ক বারবার রিপিট হবে না, সেটাই হচ্ছে কি অমূলদ সংখ্যা। আবার পূর্ণ বর্গ নয় এরকম কোন সংখ্যার রুট যদি থাকে তাহলে সেটাও কি হবে? অমূলদ সংখ্যা হয়ে যাবে। তাহলে এটা একটা অমূলদ সংখ্যা, পাই একটা অমূলদ সংখ্যা, রুট 3 একটা অমূলদ সংখ্যা, রুট আবার কি 7 একটা অমূলদ সংখ্যা, ই একটা অমূলদ সংখ্যা, এরা সবাই কি হবে? অমূলদ সংখ্যা, কারণ এদেরকে দুটি পূর্ণ সংখ্যার ভাগফল রূপে প্রকাশ করা যায় না। কথা ক্লিয়ার? তারপরে যদি যাও, সকল মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যাকে আমরা একত্রে বলে থাকি কি বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার। ওকে, তারপরে এখান থেকে একটা বেসিক কনসেপ্ট আছে যে এই জিনিসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা এমসিকিউ এ আসার সম্ভাবনা অনেক বেশি, যে কে কার প্রকৃত উপসেট। আমরা যদি একটু খেয়াল করি, সবচেয়ে প্রথমে আছে কি ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা, যেটাকে আমরা কাউন্টিং নাম্বারও বলে থাকি। তাহলে আমরা কাউন্টিং নাম্বারের সকল উপাদান কার মধ্যে আছে? জেড এর মধ্যে আছে না? তাহলে একটা সেট সকল উপাদান আরেকটা সেটের মধ্যে যদি থাকে তাহলে কি বলা হয়? প্রথম সেটটাকে দ্বিতীয়টার উপসেট বলা হয়, তাই না? তাহলে এখানে এন এর সকল উপাদান জেড এর মধ্যে আছে এবং জেডে কি ধনাত্মক এবং ঋণাত্মক সকল অখণ্ড সংখ্যা আছে, তার মানে জেডটা বড় সেট, এনটা কি ছোট সেট। তাহলে এনটা হবে জেড এর একটা কি প্রকৃত উপসেট। কি সেট? প্রকৃত উপসেট। যখনই একটা সেটের সকল উপাদান আরেকটার মধ্যে বিদ্যমান থাকবে এবং একটা বেশি উপাদান থাকবে, তখন সেই বড়টার প্রকৃত উপসেট হয় কি ছোটটা। তাহলে এখান থেকে এন হবে জেড এর একটা কি প্রকৃত উপসেট। আবার দেখো, সকল পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ অনাবৃত্ত দশমিক ব্যতীত যত ভগ্নাংশ আছে তাদেরকে নিয়ে গঠিত হয় কি মূলদ সংখ্যা না? কিউ দ্বারা কাকে প্রকাশ করা হয়? মূলদ সংখ্যার সেটকে। তাহলে জেড এর সকল উপাদান মূলদ সংখ্যায় আছে এবং মূলদ সংখ্যা কি আছে? আরো ভগ্নাংশ এক্সট্রা জিনিস আছে। তাহলে জেডটা হবে কার প্রকৃত উপসেট? কিউ এর একটা প্রকৃত উপসেট। আবার সকল মূলদ এবং অমূলদ নিয়ে গঠিত হয় কি বাস্তব সংখ্যা। তাহলে মূলদ সংখ্যাটা কার প্রকৃত উপসেট? বাস্তব সংখ্যার একটা প্রকৃত উপসেট। তাহলে এটা মনে রাখবা যে proper subset of Z, proper subset of কি Q, proper subset of R। তারপরে যদি আমরা যাই, পূর্ণ বর্গ নয় এমন ধনাত্মক সংখ্যার বর্গমূল অসীম দশমিক সংখ্যা
আর অসীম দশমিক মূলত অমূলত এবং বাস্তব সংখ্যা হয়। অসীম দশমিক ভগ্নাংশ মানে কি, সেটা অমূলত হবে এবং বাস্তব হবে। আমরা যদি পরেরটায় যাই, আবৃত্ত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশের নিয়মটা আমরা একটু দেখে নিব। তাহলে আবৃত্ত দশমিক ভগ্নাংশ আছে 1.3 পৌনঃপুনিক। ওকে, এই রাশিটাকে বা এখানে 4.3 আছে ধরে নাও, এটাকে তুমি সাধারণ ভগ্নাংশে কিভাবে কনভার্ট করবা, এই জিনিসটা আমরা এখন দেখে নিব। ওকে, তাহলে এটা প্রকাশের জন্য ফার্স্টই দেখবা দশমিকের পরে যার মাথায় পৌনঃপুনিক সাইন থাকবে সে অঙ্কটা কি অসীম সংখ্যক বা রিপিট না? একই অঙ্ক বারবার আসলে দশমিকের পরে কোন অসীম দশমিক ভগ্নাংশের, সেটাকে আমরা পৌনঃপুনিক বা আবৃত্ত দশমিক ভগ্নাংশ বলি। ওকে, তাহলে এটাকে যদি তুমি সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে চাও, খুবই সহজেই তুমি প্রকাশ করে ফেলতে পারবা। কিভাবে? প্রথমেই পৌনঃপুনিক দশমিক বাদে অঙ্কগুলো সবগুলো অঙ্ককে লিখে ফেলবা। কত হবে? 143 মাইনাস পৌনঃপুনিক অংশটাকে চেপে ধরবা। পৌনঃপুনিক বাদে অঙ্ক প্রতীকগুলো দ্বারা কোন সংখ্যা গঠিত হচ্ছে? 14 মানে কি 14। কথাটা বুঝছো? ফার্স্টে সবগুলো ডিজিট নিয়ে গঠিত সংখ্যা মাইনাস কি পৌনঃপুনিক বাদে অঙ্কগুলো নিয়ে গঠিত সংখ্যা। তারপর নিচে হরটা পাবা কিভাবে? যে পৌনঃপুনিক যুক্ত যতগুলো অঙ্ক থাকবে নিচে ততগুলো 9 দিবা। আর দশমিকের পরে পৌনঃপুনিক বা অনাবৃত্ত অংশে যতটি অঙ্ক প্রতীক থাকবে 9 এর পরে কি ততটি শূন্য। তাহলে এখানে পৌনঃপুনিক যুক্ত কয়টা অঙ্ক আছে? একটা। তাহলে হরের মধ্যে কি একটা 9 দিয়েছি। আবার দেখো দশমিকের পরে পৌনঃপুনিক বাদে কয়টা অঙ্ক আছে? পৌনঃপুনিক বাদে আছে একটা অঙ্ক 4। তাহলে কি হবে? পৌনঃপুনিক বাদে যতগুলো অঙ্ক থাকবে ততগুলো শূন্য তুমি নিয়ে নিবা। তাহলে কি হয়ে যাবে? সেটা অনাবৃত্ত দশমিক আবৃত্ত দশমিক থেকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ হয়ে যাবে। আমি যদি পরের লাইনে যাই, কি হবে? 9 to 1 ডিভিশন কত? 90। তাহলে এখান থেকে এখন যদি কাটাকাটি করো, কত দ্বারা কাটা যাবে? 3 দিয়ে কাটা যাবে। তাহলে কি 3 4 12, 3 3 9, আর নিচে কত? 3 3 90। তাহলে এটাই হবে কি তখন আবৃত্ত থেকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা। তাহলে এখন এই জিনিসটাকে আমরা ক্যালকুলেটরে কিভাবে করব? এই অধ্যায়ে যত এমসিকিউ আছে সব এমসিকিউ গুলো আমরা ক্যালকুলেটরে করে ফেলতে পারবো। ধরো তোমার কাছে দিয়েছিল কত? 1.43। তাহলে 1.4 কে বারবার রিপিট, পৌনঃপুনিক অংশটাকে পুরো ডিসপ্লে জুড়ে তুমি লিখে দিবা। পুরো ডিসপ্লে জুড়ে লিখে দিয়ে এরকম যখনই অ্যারো সাইন আসবে এটাকে ইকুয়াল সাইন দিয়ে দিবা। সেটা কিসে প্রকাশ হয়ে যাবে? তোমার সাধারণ ভগ্নাংশে প্রকাশ হয়ে যাবে। কথা বুঝছো কিনা? জাস্ট যে অঙ্কটাকে, যেই দশমিক ভগ্নাংশকে তোমার পৌনঃপুনিক থেকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে বলবে, তুমি সেটাকে লিখে নিবা যে 245। এই পৌনঃপুনিক ভগ্নাংশটাকে তুমি কিসে নিয়ে যাবা? সাধারণ ভগ্নাংশে। তাহলে এটা মানে কে বারবার আসছে বলতো? দশমিকের পরে 45 বারবার আসছে না? 45 45 45 ডট ডট ডট। তুমি কি করবা? জাস্ট ক্যালকুলেটরের মধ্যে 0 দশমিক কত ছিল? 245। তাহলে লিখে ফেলবা 2.24545454545। যে অঙ্কটা রিপিট সেটা পুরো ডিসপ্লে জুড়ে লিখে দেবা। লিখে ইকুয়াল প্রেস করলে সেটা কি সাধারণ ভগ্নাংশে প্রকাশ হয়ে যাবে। তাহলে ক্যালকুলেটরের মধ্যে পারবো ইনশাআল্লাহ স্বাভাবিক সংখ্যা আবৃত্ত থেকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা। তারপরে আমরা যদি যাই পরের লজিকের দিকে, সেটা কি আছে দেখো। আবৃত্ত দশমিকের যোগ বিয়োগের ক্ষেত্রে এই নিয়মটা আমরা যত এই টাইপের অঙ্ক আছে এমসিকিউ এর জন্য সবগুলো আমরা ক্যালকুলেটরে করে ফেলবো। তাহলে আমরা প্রথমেই চলে যাই প্রশ্ন নাম্বার 1-এ। প্রশ্ন নাম্বার 1-এ তোমাকে প্রশ্ন করা হয়েছে যে -3 এবং 3 এর মধ্যে স্বাভাবিক সংখ্যা কতটি? -3 এবং 3 এর মধ্যে স্বাভাবিক সংখ্যা কতটি বলো তো? তাহলে -3 থেকে 3 পর্যন্ত, -3 -2 -1 0 1 2 3 এই পর্যন্ত এই সংখ্যাগুলো -3 থেকে 3 পর্যন্ত বিদ্যমান আছে, আছে না? তাহলে আমি যদি এখান থেকে স্বাভাবিক সংখ্যাকে ফাইন্ড আউট করতে চাই, স্বাভাবিক সংখ্যা আমরা কাকে বলি? সকল ধনাত্মক অখণ্ড সংখ্যাকে না? তাহলে শূন্যের ডান পাশে যারা আছে তাদেরকে আমরা বলবো স্বাভাবিক সংখ্যা। এখন
মধ্যে এবং পর্যন্ত এই দুইটা তোমাকে কনফিউজ করে দিবে। ওকে, তুমি যদি 3 তারিখের মধ্যে তুমি বাসায় আসবা, এটা মানে কি 3 তারিখ নেওয়া যাবে? 3 তারিখের আগেই তোমাকে কি বাসায় ফিরতে হবে না? হবে কিনা? আর তোমাকে বললাম যে আমার ছুটি 3 তারিখ পর্যন্ত, অর্থাৎ কি 3 তারিখ সহ আমি সেখানে গিয়ে ছুটি কাটাতে পারবো। তাহলে এখন এই মধ্যে মানে কি বোঝায়? -3 এবং 3 নেওয়া যাবে না, এর মাঝে যারা আছে তাদেরকে তুমি নিতে হবে। আর পর্যন্ত যদি বলতো তাহলে -3 এবং কি 3 সহ আমি নিয়ে নিতাম। তাহলে বলতো ধনাত্মক -3 এবং 3 এর মধ্যে ধনাত্মক অখণ্ড সংখ্যা কে কে আছে? 1,2 না? তাহলে কয়টি স্বাভাবিক সংখ্যা আছে বলো? 2টি। অ্যানসার ক্লিয়ার? কথা বুঝছো কিনা? আমি যদি এখন যাই, এখানে 5 এবং 7 এর মধ্যে কয়টি পূর্ণ সংখ্যা আছে বলতে পারবে না? তাহলে 5ও নেওয়া যাবে না, 7ও নেওয়া যাবে না। মাঝে আছে কে কে? বা এখানে ধরো 4 থেকে 7, তাহলে মাঝে আছে কে কে বলো? তাহলে 4 এবং 7 এর মাঝে আছে 5 এবং 6। তাহলে কয়টা পূর্ণ সংখ্যা আছে বলো? পূর্ণ সংখ্যা আছে 2টা। কয়টা? 2টা। তারপরে যদি যাও, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটি? সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2 এবং একমাত্র জোড় মৌলিক সংখ্যা কে? 2। 2 ছাড়া আর কোনো মৌলিক সংখ্যা, জোড় মৌলিক সংখ্যা নেই। কথা মনে থাকবে? তারপরে যদি যাও, কি আছে বলতো? নিচের কোন জোড়া সহমৌলিক? তাহলে আমরা সহমৌলিক সংখ্যা কাকে বলি বলতো? সহমৌলিক সংখ্যা হচ্ছে দুটি সংখ্যার গসাগু যদি এক হয়, দুটি সংখ্যার গসাগু এক হয়, অর্থাৎ দুটা সংখ্যাকে এক ছাড়া আর কোনো কমন অঙ্ক দ্বারা ভাগ করা যাবে না, কমন সংখ্যা দিয়ে, তাহলে তাদেরকে আমরা বলবো কি? সহমৌলিক সংখ্যা। তাহলে এখানে দেখো, তুমি এই অঙ্কগুলো করবা কিভাবে? দেখবা ছোটটা দ্বারা এই দুইটা সংখ্যাকে এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় কিনা। যদি ছোটটা দ্বারা বড়টাকে ভাগ করতে পারো, তাহলে সেটা আর কি সহমৌলিক হওয়ার চান্স নেই আছে। তাহলে আমি 3 দ্বারা যদি 18 কে ভাগ করি, 3 6 18, তাহলে এটা সহমৌলিক হবে না, ভাগ করা যাচ্ছে। এক ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে দুইটাকেই ভাগ করা যাবে না। কথা বুঝছো কিনা? তাহলে তারাই হবে সহমৌলিক সংখ্যা। তারপরে দেখো 6 আছে 18 আছে, 6 দ্বারা 18 কে ভাগ করা যায়, তাহলে কি এটা সহমৌলিক হবে না। আবার 3 আছে 19 আছে, তাহলে এটা কি এক ছাড়া 3 কে, 3 আর 19 কে এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে কি ভাগ করা যাবে? ভাগ করা যাবে না। তাহলে এটাই হবে কি তোমার কাঙ্ক্ষিত সমাধান। তুমি যদি এটাকে ভাগ করো, 2 দিয়ে এটাকে ভাগ করা যায়, এটাকেও 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে কি এক ছাড়াও আরো কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে। তাহলে যখনই দুটি সংখ্যাকে এক ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না, তখন সেই দুইটা সংখ্যাই হবে কি? সহমৌলিক সংখ্যা। কথা বুঝে গেছে কিনা? তাহলে আমরা যদি পরবর্তী টাইপের দিকে যাই, নিচে কোনটি প্রকৃত ভগ্নাংশ? তাহলে প্রকৃত ভগ্নাংশ আমরা কাকে বলেছিলাম? যে সকল ভগ্নাংশের মান 1 এর থেকে ছোট, অর্থাৎ 0 দিয়ে শুরু হবে, তাদেরকে আমরা বলবো প্রকৃত ভগ্নাংশ, তাই কিনা? তাহলে এখানে দেখো, এটা আছে 1.09, এটা 1 এর থেকে বড়, প্রকৃত হতে পারবে না। 1.1, এটাও 1 এর থেকে বড়, প্রকৃত হতে পারবে না। তারপরে দেখো 009 আছে, তাহলে কি এটাই 1 এর থেকে ছোট। আর যে সকল ভগ্নাংশের মান 1 এর থেকে ছোট, তাদেরকে আমরা কি বলবো? প্রকৃত ভগ্নাংশ বলবো। এখন তোমাকে প্রশ্ন করা হয়েছে, শূন্য কোন ধরনের প্রশ্ন সংখ্যা বলতো? শূন্য কি ধরনের সংখ্যা? তাহলে শূন্য যদি চিন্তা করি, শূন্য মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, স্বাভাবিক সংখ্যা না ধনাত্মক সংখ্যা? তাহলে আমরা শূন্য, একটা পূর্ণ সংখ্যা যখন আমরা যাই, পূর্ণ সংখ্যা মানে কি? -2, -1, 0, 1, 2, 3, শূন্য সহ সকল ধনাত্মক আর ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে আমরা পূর্ণ সংখ্যা বলি। ওকে, তাহলে সকল পূর্ণ সংখ্যা কি মূলদ সংখ্যা না? তাহলে শূন্য কি হবে? একটা মূলদ সংখ্যা হবে। কি সংখ্যা? মূলদ সংখ্যা। এখন এই যে পূর্ণ সংখ্যাটা তুমি পেয়েছো, শূন্যের বাম পাশে যারা থাকে তাদেরকে বলা হয় কি? ঋণাত্মক সংখ্যা। কি সংখ্যা? ঋণাত্মক পূর্ণ সংখ্যা। আর ডানে যারা থাকে তাদেরকে বলা হয় কি? তাদেরকে বলা হয় ধনাত্মক সংখ্যা। কি সংখ্যা? ধনাত্মক সংখ্যা। আর শূন্য তাহলে কি সংখ্যা? শূন্য হচ্ছে অঋণাত্মক জোড় সংখ্যা। কি সংখ্যা? অঋণাত্মক জোড় সংখ্যা।
মনে থাকবে? অঋণাত্মক জোড় সংখ্যা। কেন? কারণ শূন্য যে কোনো অঙ্কের শেষে বসে তাকে কি বানিয়ে দেয়? জোড় সংখ্যা বানিয়ে দেয় না? এজন্য আমরা শূন্যকে কি হিসাবে কাউন্ট করি? অঋণাত্মক জোড় সংখ্যা হিসেবে কাউন্ট করা হয়। কথা বুঝে গেছে কিনা? তাহলে এখান থেকে তুমি দেখবা কি শূন্য কোন ধরনের সংখ্যা? শূন্য আছে পূর্ণ সংখ্যায়, আর পূর্ণ সংখ্যা মানে কি? তাকে আমরা মূলদ সংখ্যা বলি। কি সংখ্যা বলি? মূলদ সংখ্যা বলি। তারপরটা যদি যাও, নিচের কোনটি মূলদ সংখ্যা? তাহলে মূলদ সংখ্যা হচ্ছে যাদেরকে দুটি পূর্ণ সংখ্যার ভাগফল রূপে প্রকাশ করা যাবে তারাই হচ্ছে কি মূলদ সংখ্যা, তাই না? যেখানে হরটা শূন্য হওয়া যাবে না। তাহলে এখানে দেখো, দেখবা যখনই রুটের ভেতরে কি থাকবে, ক্যালকুলেশন করে এই জিনিসটাকে পি বাই কিউ মানে কি দুটি পূর্ণ সংখ্যার ভাগফল রূপে প্রকাশ করা যাবে, তখন তারা হবে কি মূলদ। আর যখনই রুট মুক্ত করা যাবে না সেটা হয়ে যাবে কি অমূলদ। কথা বুঝছো? লব এবং হর থেকে যদি রুট মুক্ত করা যায় তাহলে সেটাই হবে কি মূলদ। তাহলে এখন এখান থেকে দেখো তো, এটা আছে কি রুট আবার 27/48 না? তাহলে আমি যদি রুট আবার 27 কে লিখি, এটাকে লেখা যাবে কি 3 নং 27, বা ক্যালকুলেটরে করতে পারো 3 × 9 নিচে কি 48 মানে কি 3 × 16, 3 16 48। তাহলে 9 কে রুট করলে কত আসে 3, আর 3 কে রুট করলে কত √3, 4 কে রুট করলে কত 4, আর 3 কে রুট করলে কি √3। তাহলে √3 কাটা সমান কি 3/4 আসে না? যখনই দেখবা কোন ভগ্নাংশের লঘিষ্ঠ রূপটা দুটি পূর্ণ সংখ্যার ভাগফলে আসতেছে তখন সেটাকে বলবা কি মূলদ সংখ্যা। তাহলে এখানে মূলদ সংখ্যা হবে কোনটা? এটা। আর এটাকে যদি ক্যালকুলেটরে করতে চাও, ডাইরেক্ট তুমি প্রেস করবা যে রুট আবার 27 ডিভিশন রুট আবার কত 48 ইকুয়াল দিলে 3/4 আসছে। তাহলে দুটি সংখ্যার ভাগফল রূপে প্রকাশ হয়েছে না? যখনই দশমিক ভিত্তিতে এরকম দুইটা সংখ্যার ভাগফলে আসবে তখন সেটাই হবে কি মূলদ, আর যেটা আসবে না সেটা কি অমূলদ সংখ্যা। তাহলে আমরা যদি পরেরটায় যাই √5/√10, এটাকে কি কাটাকাটি করা যায়? কাটাকাটি করলে কি আসে দেখো তো, √5 নিচে কত 10 মানে লেখা যায় না 2 × √5 সমান কি আসছে √5, নিচে আসবে √2 × √5। তাহলে √5 কাটলে কি 1/√2। তাহলে রুট মুক্ত হচ্ছে না, তার মানে এটা কি অমূলদ সংখ্যা। কি সংখ্যা? অমূলদ সংখ্যা। আবার দেখো এখানেও এটাকে রুট মুক্ত করা যায় না, এটাকেও রুট মুক্ত করা যায় না, আর যাদের রুট মুক্ত করা যাবে না তারাই কি অমূলদ সংখ্যা, মূলদ হবে না। তাহলে এখানে অ্যান্সার হবে কোনটা? প্রথম ক নাম্বারটা। তারপরে যদি যাও নিচে কোনটি অমূলদ সংখ্যা? তাহলে অমূলদ সংখ্যা একটু আগে দেখলাম যে সকল সংখ্যাকে রুট মুক্ত করা যায় না তারাই কি অমূলদ সংখ্যা, তাই না? আর অসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ হচ্ছে অমূলদ সংখ্যা, আর অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশ অথবা সাধারণ ভগ্নাংশ সবাই কি মূলদ সংখ্যা। তাহলে এখানে খেয়াল করো, এটা কি দশমিকের পরে একই অঙ্ক বারবার আসছে, এটা মানে কি পৌনঃপুনিক 3-2 সংখ্যা। তাহলে এটা কি হবে? এটা মূলদ হবে, অমূলদ হবে না। হবে একটা অসীম দশমিকের পরে একই অঙ্ক বারবার আসলে সেটা কি আর মূলদ হয় না? হয়। তাহলে এটা কি হবে? অমূলদ হয় না, সেটা মূলদ হয়ে যায়। এরপরে দেখো রুট আবার 18/2 আছে, এটাকে কি রুট মুক্ত করা যায়? আমি যদি এটাকে লিখি তাহলে লেখা যায় 18 মানে 9 × 18, আর 9 কে রুট করলে 3, আর 2 কে রুট করলে কত √2/2। তাহলে কাটাকাটি করলে কি এটা আসে হচ্ছে 3/√2 আসে। তাহলে এটা কি রুট মুক্ত হয়েছে? আর যে সকল সংখ্যাকে রুট মুক্ত করলে পূর্ণ সংখ্যা আসে না বা রুট মুক্ত করা যায় না তারাই কি অমূলদ সংখ্যা। তাহলে এখানে অ্যান্সার হবে কি এটা। কথা বুঝছো? তারপরে যদি যাও সামনের দিকে কি আছে বলো, বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কোন ধরনের সংখ্যা? বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কে আমরা কি বলে থাকি? পাই বলে থাকি না? সকল বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাতটা সব সময় সমান হয়, আর এই সমান মানটাকে আমরা পাই হিসাবে কাউন্ট করে থাকি। পাই একটা অসীম দশমিক ভগ্নাংশ যা দশমিকের পরে একই অঙ্ক বারবার আসে না। ওকে, তাহলে এখান থেকে আমরা যাব কোথায়? বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত একটা হবে অমূলদ সংখ্যা। কি সংখ্যা? অমূলদ সংখ্যা। তারপরে যদি যাও সকল মূলদ অমূলদ সংখ্যাকে কি বলে? সকল মূলদ আর অমূলদ সংখ্যাকে একত্রে আমরা বাস্তব সংখ্যা বলে থাকি। কি সংখ্যা? বাস্তব সংখ্যা বলে থাকি।
√59 এর বর্গমূল কি ধরনের সংখ্যা? তাহলে √59 করবা, দেখবা কি আসে। √59 এটা করলে কি আসে? একটা অসীম দশমিক ভগ্নাংশ আছে না, যার দশমিকের পরে একই অঙ্ক বারবার আসেনি। তাহলে এটাকে কি যখনই রুট করে দেখবা পূর্ণ সংখ্যা আসেনি, পূর্ণ সংখ্যা ব্যতীত অন্য যে কোনো সংখ্যা আসলেই সেটা হয়ে যাবে কি অমূলদ সংখ্যা। আরো সহজ ভাবে যদি বলো, তাহলে পূর্ণ বর্গ নয় এমন যে কোনো সংখ্যার রুটই হবে কি অমূলদ সংখ্যা। 59 কি পূর্ণবর্গ? পূর্ণবর্গ কাদেরকে বলি আমরা? একই সংখ্যাকে দুইবার গুণ করে যে সংখ্যাগুলো পাওয়া যায় স্কোয়ার করে। যেমন 2 কে স্কোয়ার করলে কত? 4, 4 একটা পূর্ণবর্গ সংখ্যা। 3 কে স্কোয়ার করলে কত? 9, 9 একটা কি পূর্ণবর্গ সংখ্যা, তাই কি না? যখনই দেখবা রুটের ভেতরে পূর্ণবর্গ ব্যতীত অন্য কোন সংখ্যা আছে, তখন তাদেরকে আমরা বলবো অমূলদ সংখ্যা। কি সংখ্যা? অমূলদ সংখ্যা। তাহলে এটা কি সংখ্যা হবে? অমূলদ সংখ্যা নয় এমন যে কোনো সংখ্যার রুট করলে তুমি কি পাবা? অসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ পাবা। তার মানে যত অমূলদ সংখ্যা আছে তারা সবাই হবে কি অসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ। তাহলে দেখো এটা কি দশমিকের পরে দুইটা অঙ্ক আছে, এটা সসীম দশমিক ভগ্নাংশ, তাহলে এটা কি কখনোই অসীম অনাবৃত্ত হওয়ার চান্স নেই আছে। তারপরে দেখো √3, তাহলে √3 একটা কি অমূলদ সংখ্যা না? সকল অমূলদ সংখ্যাই হচ্ছে কি অসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ। তাহলে এটা কি আর অসীম অনাবৃত্ত হওয়ার চান্স থাকবে না। কথা বুঝছো কিনা? সকল অমূলদ সংখ্যাই হবে অসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ। তারপরে যদি যাও এই ভগ্নাংশটাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করো। একটু আগে দেখেছি না আমরা সামান্য ভগ্নাংশে প্রকাশ করা কিভাবে করব? জাস্ট প্রথমেই পুরো অঙ্কটাকে সবগুলো দশমিক বাদে অঙ্ক প্রতীকগুলো দ্বারা গঠিত সংখ্যাটা লিখবো। তাহলে কত হয়? 2, 3, 4 মাইনাস পৌনঃপুনিক অংশটাকে চেপে ধরবো, কত আসে? পৌনঃপুনিক বাদে অঙ্ক প্রতীক কি আছে? 0, তাহলে 0 লিখে দিব। নিচে কত? পৌনঃপুনিক যুক্ত যতগুলো অঙ্ক ততগুলো কি 9। তাহলে কয়টা অঙ্ক আছে এখানে পৌনঃপুনিক যুক্ত আবৃত্ত অংশে? 1টা 2টা 3টা অঙ্ক, তাহলে 3টা 9। আর দশমিকের পরে দেখো তো পৌনঃপুনিক ছাড়া কি কোনো অঙ্ক আছে? কোনো অঙ্ক নেই, তার মানে কি কোনো শূন্য শেষে বসবে না। তার মানে আমি যদি পরের লাইনে যাই, এখানে আসবে 234 ডিভিশন কত? 999। আমি যদি দুইটাকেই 9 দ্বারা কাটি, তাহলে এখানে কত? 9 111 হয় কত? 999। আর এখানে কাটলে কত আসবে? 26। তাহলে কাটাকাটি করলে কি আসবে? 26/111। আর এটাকে যদি ক্যালকুলেটরে করতে চাই কিভাবে করব? 0 পয়েন্ট কত ছিল? 234। তাহলে 234 কে আমরা কতবার লিখবো? পুরা ডিসপ্লে জুড়ে 234 234 234 234 পুরা ডিসপ্লে জুড়ে লিখে দিব। যখন অ্যারো চিহ্ন আসবে তখন ইকুয়াল দিয়ে দিব। আমাদের অ্যান্সার কি কয়েক সেকেন্ডের মধ্যেই বের হয়ে চলে আসবে। তাহলে পারা যাবে এরকম ভাবে আসলে। আমরা যদি পরের প্রশ্নে যাই, সামনের দিকে যাই, কি আছে? এটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। পারবা না? সাধারণ ভগ্নাংশে কিভাবে? আবার দেখো পয়েন্ট কি আছে? 24 কে বারবার আসছে, 4 এর মাথায় পৌনঃপুনিক আছে, তাহলে কি 0.2444 পুরা ডিসপ্লে জুড়ে লিখে দিব। এরো চিহ্ন আসছে, ইকুয়াল দিয়ে দিব। আমার কি অ্যান্সার আসবে 11 বাই কত? 45। অ্যান্সার কত এখানে? 11 বাই 45, যেটা সেটাই হবে তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার। তারপরে যদি যাও, এই পৌনঃপুনিক দশমিক ভগ্নাংশের যোগ করতে বলেছে, তাহলে যোগের জন্য আমরা ক্যালকুলেটর ব্যবহার করব। প্রথমটা কত আছে বলো? 8.4 পৌনঃপুনিক, তার মানে এটা কি লিখবো? 8.4 কতবার আছে? অসীম সংখ্যক বার। ডট ডট দিয়ে দিব, এরো চিহ্ন আসছে মানে বাদ। তারপরে কত আছে? 1.05, তাহলে 05 হচ্ছে বারবার আসছে। 1.05 কে কি অসীম সংখ্যক বার লিখে ফেলবো, পুরো ডিসপ্লে জুড়ে 0.5 থাকবে। প্লাস পরেরটা কত আছে? 7.018, তাহলে কি লিখবো? 7.018 বারবার আসছে পুরো ডিসপ্লে জুড়ে, এটাকে 8 কে লিখে দিব। ইকুয়াল দিব, কত আসবে? এসডি প্রেস করলে আমার অ্যান্সার চলে আসবে 16.518। 8 বার আছে মানে কি 16.61। এইটি হবে আমার কাঙ্ক্ষিত সমাধান। 518 কোথায় আছে? 8 এর উপরে একটা পৌনঃপুনিক হবে। ওকে, এটাই হবে তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে যোগ করতে পারবো? তাহলে যখন এরকম যোগ আসবে, বিয়োগ আসুক, গুণ আসুক, ভাগ আসুক, যাই আসুক,
আমরা কি করব, প্রত্যেকটা পৌনঃপুনিক দশমিক ভগ্নাংশকে পুরা ডিসপ্লে জুড়ে ক্যালকুলেটরে লিখে দেব। যোগ থাকলে যোগ চিহ্ন আছে, আবার পরেরটাকে পুরাটা জুড়ে দিয়ে দিব, আবার পরেরটাকেও কি পুরাটা ডিসপ্লে জুড়ে লিখে ইকুয়াল প্রেস করলে কি তোমার পৌনঃপুনিকের যোগ বিয়োগ চলে আসে।